দেখছেন এটিএন নিউজ। স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন কানেক্টিং বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমাদের এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আমরা কিন্তু এটাই জানার চেষ্টা করি আমাদের দর্শকরা কেমন আছেন। দর্শকদের সাথে আমরা সরাসরি যুক্ত হবার চেষ্টা করি, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করি এবং সমাধান দেওয়ার জন্য আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। দর্শক, আজকে আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আড়ুয়া ইউনিয়নের পদ্মা তীরবর্তী দড়িকান্ডি গ্রামে। সেখানে আমাদের সাথে দর্শকরা যুক্ত হয়েছেন লুৎফর মুন্সির সাহেবের উঠান থেকে। সেখান থেকে আমাদের সাথে দর্শকদের সাথে আরও আছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা ফেরদৌসী বেগম আপা। উনি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে সহায়তা করবেন দর্শকদের সাথে আমাদের কথা বলার ক্ষেত্রে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং আরও আমাদের সাথে আছেন প্যারামেডিক সুরমা আক্তার লিপা আপা। উনি আমাদেরকে প্রেসক্রিপশন লিখে সহায়তা করবেন। থ্যাংক ইউ ম্যাম। জি দর্শক, এবার চলুন তাহলে দেখি যে আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে কে আছেন। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর জয়শ্রী সাহা, অ্যাসোসিয়েট প্রফেসর, অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্ট, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। চলুন তাহলে আমরা দেখি, আমরা যে মানিকগঞ্জ জেলার যেই এলাকায় আছি দড়িকান্ডি গ্রামে, আমরা দেখি সেখানকার সাধারণ মানুষরা কি বলতে চাচ্ছেন। ফেরদৌসী আপা, শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাই যে কতজন দর্শক আজকে এখানে যুক্ত হয়েছেন এবং কতজন সমস্যা নিয়ে এসছেন, মোটামুটি কতজন হতে পারে? মোটামুটি 30-35 জন ম্যাম। 30-35 জন এখন এসেছেন। আমরা ওনাদের সাথে কথা বলবো, তবে তার আগে আসলে আমরা যেহেতু সামগ্রিক পরিস্থিতি একটু জানতে চাই, আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে আপনাদের ওখানে ওই অঞ্চলে স্বাস্থ্যসেবাটা কেমন দিতে পারছেন আপনারা এখন? আমাদের এফডব্লিউসিতে, আমরা আরও এফডব্লিউসিতে কর্মরত আছি। আমাদের ওইখানে এসএসএমও আছে, আয়া আছে, এফডব্লিউভি আমি আছি, এফপিএ আছে, এফডব্লিউএ আছে 2 জন। আমরা প্রত্যেকের দায়িত্ব নিয়ে গ্রামে এবং এফডব্লিউসিতে মা ও শিশুদের সেবা দেই। তারপরে হলো আপনি কিশোরীদের সেবা দেওয়া হয়, তারপরে নর্মাল ডেলিভারি করা হয়। ওইখানে আমরা প্রতি মাসে 4 থেকে 5টি ডেলিভারি করে থাকি এবং ওইখানকার পরিস্থিতি মানে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আমাদের এফডব্লিউসিটা মডেল এফডব্লিউসি, ওইখানে আমাদের 24 ঘন্টায় আমরা ডেলিভারির জন্যে সেবা দিয়ে থাকি। আর সাধারণ শিশু, তারপরে সাধারণ রোগী, এদের সেবা দিয়ে থাকি এবং পর্যাপ্ত পরিমাণে ওষুধ দিয়ে থাকি আমরা। কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে তারপরে উঠোন বৈঠক করি, আমরা স্যাটেলাইট করি। স্যাটেলাইটে গিয়ে এফডব্লিউএ, এফপিআই, হেলথ অ্যাসিস্ট্যান্ট এদের সাথে একই সহযোগিতা নিয়ে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়। তারপরে ডেলিভারি করার জন্য উদ্বুদ্ধ করা হয় মায়েদের। তারপরে ম্যাম ওইখানে বিভিন্ন ধরনের পদ্ধতি দেওয়া হয়, যেমন ইনজেকশন, খাবার বড়ি। তারপরে ওইখান থেকে আমরা মোটিভেশন করে আমাদের ইউনিয়নে একটা করে প্রতি মাসে ক্যাম্প দেওয়া হয়। সেখানে ক্যাম্পে আমরা ইমপ্ল্যানন এবং ভ্যাসেক্টমি, টিউবেক্টমি এইগুলা করে থাকি। তারপরে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে একটা করে ক্যাম্প হয়, সেখানে হয়। আর আমরা আমাদের প্রথম টার্গেট হলো আমাদের এফডব্লিউসিতে এএনসি সেবা এবং পিএনসি সেবা নিয়মিত দিয়ে থাকি। এটা খুবই জরুরি ফেরদৌসী আপা, যেটা আপনি বলছেন যে এএনসি এবং পিএনসি সেবাও দেওয়া হচ্ছে। সাথে আপনারা যতগুলো বললেন, পরবর্তীতে হয়তো আরও আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব। এখন আমরা কয়েকজন একটু রোগীর সাথে কথা বলতে চাই। ফেরদৌসী আপা, কে আছে একদম প্রথমে আছে ইরিনা আক্তার। ইরিনা আপা, আপনি একটু আপনার বয়সটা বলবেন, তারপর কি সমস্যা হচ্ছে সেটা বলবেন। ম্যাম, আমার 25 বছর আর আমার বাচ্চা হবে। এমনি কোনো সমস্যা নাই, কিন্তু আমার হাত কালাই নেই। হাতে ব্যথা করে? হ্যাঁ, ঝিরঝির করে, মানে অবশ হয়ে যায় হাত। বেবি হবে তো। কতদিন হলো? আপনি কতদিনের গর্ভবতী বললেন? এই তো 7 মাস। 7 মাস। এর মধ্যে আপনি কি ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন বা নিয়মিত যে চেকআপটা দরকার সেটা কি করেছিলেন? হ্যাঁ, করি। ইরিনা, এটা কি তোমার প্রথম সন্তান নাকি তোমার এর আগেও আরো বাচ্চা হয়েছে? হ্যাঁ, আমার প্রথম, এই 7 বছর পর বিয়ের। আসলে মানে একটা মেয়ে যখন প্রেগন্যান্সি হয় তখন তো অনেক ধরনের আমরা বলি মাইনর এলিমেন্টস, মানে অনেকগুলো টুকটাক সমস্যা থাকে।
মেয়েদের। তার মধ্যে এটা কিন্তু একটা কমন প্রবলেম যে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, হ্যাঁ, এই যে হাতে ব্যথা, তো হাতে ব্যথা বা হাতটা ঝিমঝিম করে, অবশ হয়ে যাচ্ছে, এগুলো আসলে হতে পারে যে তার শরীরে হয়তো ক্যালসিয়াম ভিটামিন ডি একটা ঘাটতির কারণে হচ্ছে, অথবা হয়তো তার এটা মেকানিক্যাল কোনো প্রেশারের কারণেও হতে পারে। তো তোমাকে আসলে এখন যেটা করতে হবে, তুমি একটু গরম পানি বা সেক দিতে পারো, একটু গরম সেক দিতে পারো। আর তার সঙ্গে তুমি আমার মনে হয় একটু ব্যথার ওষুধ, নাপা, প্যারাসিটামল ধরনের ওষুধ তুমি খেতে পারো। আর একটা ক্যালসিয়াম অবশ্যই আমরা এই প্রেগন্যান্সিতে তোমাকে খেতে বলবো। আশা করি তুমি ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি যে ট্যাবলেটগুলো মায়েদেরকে দেওয়া হয় প্রেগন্যান্সিকালীন সময়, সেটিও তুমি খাচ্ছ। তুমি একটা ট্যাবলেট আসলে 2 বেলা করে আমরা তোমাকে প্রেসক্রাইব করতে পারি। তার সঙ্গে আমার মনে হয় একটু ব্যথার ওষুধ যেমন নাপা, প্যারাসিটামল, এই ধরনের ওষুধগুলো তুমি নিতে পারো দিনে 2 বার বা 3 বার তোমার ব্যথার তীব্রতা অনুযায়ী। আচ্ছা ম্যাম। ফেরদৌসী আপা, এরপরে তাহলে কে আছেন? আমার নাম সাজেদা, আমার বয়স 40 বছর। আমার মিন্সের সমস্যা 5-7 মাস যাবত, মানে মিন্স প্রথম যেদিন হয় ওই দিন ওইরকম থাকে না, কম কম, কিন্তু একদিন পরে অনেক চাপ, মানে রক্তের চাপড়ার মতো হয়ে, জমাট বাঁধা রক্তের মতো চাপড়া চাপড়া হয়ে তার সাথে অনেক মানে রক্ত বের হয়। এরকম মনে করেন 1 রাত থাকে, আবার পরবর্তী মাসে 1 রাত মানে আরও 1-1.5 ঘন্টা এরকম। কিন্তু 2 মাস যাবত, গত তারিখে 2 দিন ছিল, এই যে এই মাসে মানে আজকে 2 দিনের বেশি হয়ে যায় একাধারে, 1 রাত 1 দিন, আজকে যে পর্যন্ত মানে চাপড়া চাপড়া রক্তের মতো, তার সাথে অনেক রক্ত, একবারে কোনো মনে করেন কোনো মানে করা যায় না। পেট ব্যথা নাই, এমনি পেট ব্যথা নাই, এমনি কোনো সমস্যা না, শুধু ওই বেশি আর কি ব্লাড ভাঙ্গি। ঠিক আছে, তাহলে সাজেদাকে এখন আসলে অন্তত আমার মনে হয় 2টা রক্ত পরীক্ষার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা উচিত। সেটা হচ্ছে যেহেতু ওর কাছে মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে ব্লাড যাচ্ছে, চাকা চাকা ব্লাড ভাঙছে, তাহলে পরে আমরা অন্তত তার রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করব একটু, এবং তার সঙ্গে তার থাইরয়েড হরমোন পরীক্ষা করব। হ্যাঁ, তাহলে ফেরদৌসী বা লোপাকে লিখছেন, আপনারা একটু লিখে দেন একটা সিবিসি বা অ্যাটলিস্ট একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করতে হবে, আর হলো থাইরয়েড ফাংশন অর্থাৎ সেরাম টিএসএইচ, এই 2টা টেস্ট ওনাকে করতে হবে। আর একটা আলট্রাসোনোগ্রাফি করে আসলে দেখতে হবে যে ওনার জরায়ুতে কোনো টিউমার কিছু আসছে কিনা। হ্যাঁ, জরায়ুতে টিউমার হলেও কিন্তু মেয়েদের এরকম সমস্যা হয়, দেখা যায় যে মাসিকের সাথে প্রচুর ব্লাড যায় কিন্তু তলপেটে হয়তো তেমন ব্যথা হয় না। আর আপাতত ব্লিডিংটা বন্ধ করার জন্য আমরা ওকে একটু ওষুধ লিখে দিতে পারি, সেটা হলো যে নরমেন্স ট্যাবলেট। হ্যাঁ, ট্যাবলেট নরমেন্স 5 মিলিগ্রাম, এটা সে 8 ঘন্টা পর পর একটানা খাবে 21 দিন খাবে। এর মধ্যে ওর এই মানে ব্লাড টেস্ট আর আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে যদি টিউমার ধরনের কিছু থাকে তাহলে আমরা এর পরবর্তীতে টিউমারের ওষুধ এই ধরনের কিছু হয়তো ওনাকে সাজেস্ট করতে পারি। যেহেতু ওর বয়স এখন প্রায় 40 বছর, তারপর 2টো বাচ্চা আছে, তার মানে ফ্যামিলিও মোটামুটি কমপ্লিট, তাহলে আগে আমাদেরকে একটু টেস্ট করে দেখতে হবে যে আসলে জরায়ুতে তার কোনো সমস্যা আছে কিনা। আর ব্লিডিংটা কমানোর জন্য বা বন্ধ করার জন্য আমরা নরমেন্স ট্যাবলেট খাওয়াতে পারি ওকে। নরমেন্স ট্যাবলেট 5 মিলিগ্রাম দিনে 3 বার করেও খাবে আপাতত। জি, আপনি আর কিছু বলবেন সাজেদা আপা? না না, আর কিছু বলবো না। এই অনেক ধন্যবাদ আপনাকে। ফেরদৌসী আপা, এরপরে কে আছেন? রিয়া বলবে এখন কথা। ঠিক আছে রিয়া, আগে তোমার একটু বয়সটা বলো, তারপরে তোমার কি সমস্যা সেটা আমরা শুনি। আমার বয়স 19। বলো কি সমস্যা হচ্ছে? সমস্যা আর কি, এখনো আমার আর কি ব্যথা, আর বাইরে থেকে আসার পরেও অনেক ব্যথা করে আর কি পুড়ে যায়। ডেলিভারি হয়েছে 1 মাস আগে। উনি আমার ওইখানে ডেলিভারি হয়েছে, 1 মাস হয় নাই, ডেলিভারি হয়েছে গত মাসে 24 তারিখে নর্মাল ডেলিভারি। ওনাকে এপিসুটিমি দেওয়া হয়েছে, ওইখানটা একটু ব্যথা করে, আর এমনি রক্তশূন্যতা আছে। ওনাকে বলা হয়েছে খাবার বেশি খাওয়ার জন্য। আমি যতটুকু বলতে পারছি বলে দিছি আর কি সেটা। এখন আপনাদের কাছে ও বলতে চাইতেছে যে আমার যে সমস্যাটা, আমার যে ব্যথা, এর জন্য কি আর ওষুধ খাইতে হবে নাকি আর এমনি দুর্বল আছে আর কি, এই কথা বলার জন্য ও আসছে। রিয়ার তো মানে 19 বছর বয়স, অনেক দেখেও ছোটোখাটো মনে হচ্ছে। আসলে ওর মনে হয় মানে
খুব অল্প বয়সেই বাচ্চা হয়ে গেল, তাহলে এরপরে রিয়াকে আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে ভালো একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে হবে। রিয়ার ডেলিভারির 1.5 মাস হয়ে গেলেই রিয়াকে কোনো ইনজেকশন দেওয়া যেতে পারে অথবা কোনো খাবার বড়ি এই ধরনের কিছু দিয়ে দিতে হবে, যাতে করে তার আর আনএক্সপেক্টেড প্রেগন্যান্সি না হয়। অন্তত আগামী 3 বছর তো কোনোভাবেই বাচ্চা নেওয়া যাবে না রিয়া, ঠিক আছে? আর তোমাকে আমি বলবো যে এখন আসলে যেহেতু তোমার বাচ্চাটা বুকের দুধ খাবে, কাজেই তোমার কিন্তু এখন খাওয়া দাওয়ার পরিমাণ বাড়াতে হবে। মানে তোমাকে এমন পরিমাণে খাবার খেতে হবে যেটা তোমার আসলে প্রয়োজনীয়তা শরীরে যতটুকু দরকার সেটা ফিল আপ করবে, তার সঙ্গে তোমার বাচ্চার জন্যও কাজে লাগবে। কাজে তোমাকে বেশি করে তরল খাবার খেতে হবে, প্রোটিন জাতীয় খাবার, যেমন প্রত্যেকদিন অন্তত 2 গ্লাস দুধ, 2টা করে ডিম, দুধ ডিম মাছ মাংস এগুলো একটু বেশি করে খেতে হবে। তারপর যেহেতু তোমার শরীরে আয়রনের একটা ঘাটতি হয়ে গেছে, যেটা ফেরদৌসী বললেন, তোমার ডেলিভারির সময় হয়তো কিছুটা ব্লিডিং হয়েছে তোমার বাচ্চার কারণে, কাজেই আমরা গ্রামে আসলে ফেরদৌসী আপনি যেটা করতে পারেন, আমার মনে হয় ওকে একটা আয়রন সাপ্লিমেন্টেশন যদি আমরা মুখে খাওয়াতে পারি, আয়রন বড়ি যেগুলো সাপ্লাই আছে বা ভিটামিন বড়ি যেটা আছে, এটাও একটা করে অন্তত দিনে খেতে পারে। তার সঙ্গে খাওয়া দাওয়া শাকসবজি, গ্রামে তো আসলে সবুজ শাকসবজি অনেক পাওয়া যায়, যেমন কচু শাক বা যেগুলো পাওয়া যায়, হ্যাঁ সেই খাবারগুলো প্রতিদিন একটা করে কলা খাওয়া যেতে পারে, এটা আয়রনের একটা ভালো সোর্স। শাকসবজি সবুজ শাক যেগুলো আছে সেগুলো খাবে। আর তার সঙ্গে আসলে ওই যেহেতু নিচে তাকে একটু সেলাই দিতে হয়েছে, এপিসিওটমি করা হয়েছে, কাজেই ওইটার ব্যাপারে তাকে একটু কেয়ারফুল থাকতে হবে। সেটা হলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যতবার মানে সে টয়লেটে যাবে ভালো করে পানি দিয়ে ধুয়ে জায়গাটা পরিষ্কার রাখা। আর তার সঙ্গে যেহেতু একটু ব্যথা আছে, একটু দেখতে হবে যে জায়গাটা লাল হয়ে গেল কিনা, ফুলে যাচ্ছে কিনা, তাহলে ধরতে হবে যে এটা ইনফেকশন হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে আমরা তাকে একটু অ্যান্টিবায়োটিক দিতে পারি। আর যদি ওই সিমটমগুলো না থাকে যে শুধু ব্যথা, তাহলে ও যেটা করতে পারে, ও কিন্তু একটু ব্যথার ওষুধ ওই যে নাপা ট্যাবলেট খেতে পারে, আর তার সঙ্গে একটু গরম পানি সেক দিতে পারে। গরম পানি গামলার মধ্যে নিয়ে 10 মিনিট করে এসে একটু হিপ বাথ দিতে পারে ফেরদৌসী। হ্যাঁ, এটা করলে মনে হয় ও একটু আরাম পাবে বা ভালো থাকবে। এমনি একটু আপনার কাছে আমি এখানে জানতে চাই, সাধারণত রোগীরা যাদেরকে এপিসিওটমি দেওয়া হচ্ছে তাদেরকে তো আসলে অ্যান্টিবায়োটিক বা এরকম কিছু দেওয়া হয় না, কতদিন পর্যন্ত ব্যথা থাকতে পারে বা কখন আসলে ব্যথা আর একেবারেই থাকে না? আসলে এপিসিওটমি আমরা কিন্তু রুটিনলি একটু অ্যান্টিবায়োটিক দেই অল্প ডোজে, 5 দিনের জন্য আমরা সেফ 3DS বা এই ধরনের ওষুধগুলো কিন্তু দিয়ে দিই। তাতে সুবিধা যেটা হয়, ওর হিলিংটা হেল্প করে, প্লাস সাথে আমরা ওকে টক ফল জাতীয় খাবার খেতে বলি। গ্রামের মানুষের কিন্তু একটা ধারণা আছে যে টক খেলে মনে হয় সেলাই পাকবে, ওরা দুধ খেতে চায় না, টক খেতে চায় না। এই সময় তো আসলে বডিতে এমনি একটু নিউট্রিশনের ডেফিসিয়েন্সি থাকে, তো টক ফল বা ভিটামিন সি জাতীয় খাবারগুলো খেলে বরং হিলিংটা ভালো হয়, সেলাইটা তাড়াতাড়ি শুকায়। কাজেই ওইগুলো আমরা বলে দিব, প্লাস তাদেরকে আমরা পার্সোনাল হাইজিনটা মানে প্রপার যাতে পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করার জন্য বলবো। কারণ এই সময় তো আসলে মেয়েদের একটু মানে ভ্যাজানাল ডিসচার্জ জানি, আমরা সবাই জানি যে 1.5 মাস পর্যন্ত ব্লিডিং হয়, মাসিকটা চলতে থাকে। কাজেই তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার কাপড় ব্যবহার করা, প্যাড ইউজ করা, এগুলো কিন্তু খুব জরুরি, আদারওয়াইজ ইনফেকশন হয়ে যাওয়ার কিন্তু খুব ভয় থাকে। আর পেইন কিলারও আমরা দেই কখনো কখনো, আবার ওই যে একটু গরম শেক নিতে বলি, আমি যেটা বললাম যে গরম পানি গামলার মধ্যে একটু বসতে পারে, তাহলে কিন্তু ওই হিপ বাতটা ওর জন্য খুব ভালো কাজে লাগে, তাড়াতাড়ি হিল হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে ফেরদৌসী আপা। আশা করছি রিয়া বুঝতে পেরেছে, না বুঝতে পারলে আপনি আবার একটু ওনাকে বুঝিয়ে দেবেন, যেহেতু ওর বয়স কম। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, আমি আবার একটু রিয়াকে বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রিয়া, তোমার কি আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন আছে? হ্যাঁ, মানে আমার মাজার যে হাড়টা ওইটা প্রচুর ব্যথা, বসে থাকতে পারি না। আর বাচ্চাকে যে দুধ দেই একটু ঘুরেও আর কি বসতে পারি না, আমার ওই পাটা আর একজন সরাই দেওয়া লাগে আর কি, অবাস হয়ে যায়। হ্যাঁ, এই যে তোমার পা অবশ হয়ে যায়, কোমরে ব্যথা করছে, তার মানে তোমার কিন্তু শরীরে এখন ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। একটা বাচ্চা যখন মায়ের কাছ থেকে ব্রেস্ট ফিডিং করে, তখন কিন্তু ওই মায়ের শরীরে ক্যালসিয়াম ভিটামিন ডির একটা ঘাটতি হয়। কাজেই তোমাকে আমি যেটা যে ফেরদৌসীকে আমি বলছিলাম, আপনি যেটা করবেন, আপনি রিয়ার জন্য মানে সব ডেলিভারির পরেই আপনি যদি মায়েদেরকে একটু ক্যালসিয়াম ভিটামিন ডি হ্যাঁ সাপ্লিমেন্টেশন দিয়ে দেন অন্তত 6 মাস পর্যন্ত, যতদিন একটা মা বাচ্চাকে একটানা বুকের দুধ খাওয়াবে। আমরা বলি যে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আপনারাও নিশ্চয়ই সেটা পেশেন্টদেরকে বলে দেন। তো এর সঙ্গে ওদেরকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন মানে দিয়ে দিবেন একটা করে, যাতে করে ওরা হলো সেই ঘাটতি বা চাহিদাটুকু, অতিরিক্ত যে চাহিদা বুকের দুধ খাওয়াচ্ছে যেসব মায়েরা, তারা ওই শরীরের অতিরিক্ত যে চাহিদাটুকু সেটা যাতে পূরণ করতে পারে, এবং তারাও প্রত্যেকদিন অন্তত 1 গ্লাস বা 2 গ্লাস করে তারা দুধ খাবে, যাতে করে তারা ওই মানে বাড়তি চাহিদাটুকু ফিল আপ করতে পারে। রিয়া, বুঝতে পেরেছো?
আচ্ছা, পেটের মধ্যে সব সময় আর কি শব্দ করে আর কি, ঘর বড় বড় করে সব সময়ের জন্যই? না, এইটা কিন্তু স্বাভাবিক একটা ঘটনা। পেটের মধ্যে শব্দ করে মানে তোমার পেটের মধ্যে যে নাড়িগুলো সেগুলো কিন্তু চলাচল করছে, এটা কিন্তু গুড সাইন, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তোমার যদি প্রতিদিন পায়খানা হয় তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। পেটের মধ্যে নাড়িগুলো যখন মুভ করে আমাদের খাদ্যনালীগুলো, তখন ওরকম পেটের মধ্যে শব্দ হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আসছেন তানজিলা। হ্যাঁ, আপনি একটু আপনার বয়সটা বলেন, 25 তারপর কি বছর। সমস্যা হচ্ছে সেটা একটু বলেন। হ্যাঁ, 25 বছর বয়স। আর সমস্যাটা হলো তলপেটের নিচের দিকে খালি ব্যথা করে। হ্যাঁ, আমি প্রেগনেন্ট, দ্বিতীয় বাচ্চা 8 মাস। দ্বিতীয় বাচ্চা 8 মাস এবং ওনার তলপেটে ব্যথা। এবং এই সমস্যা কিন্তু খালি যে উনি বলছে তা না, আমরা প্রায়ই শুনি যে প্রেগনেন্ট মহিলারা বলেন যে আমার পেটে ব্যথা, তলপেটে ব্যথা। কি ধরনের পরামর্শ? আসলে তানজিলার প্রথমটা কি নরমাল ডেলিভারি হয়েছিল? হ্যাঁ, নরমাল প্রথম বেবি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন যে তলপেটের ব্যথা, হ্যাঁ, সেটা খুব মানে খুব কমন যে কারণে হয় এই সময়, সেটা হচ্ছে যে আমরা বলি ফলস লেবার পেইন। 8 মাস হয়ে গেছে, তো এখন দেখা যাবে যে হয়তো ডেলিভারি ডেটের যত কাছে যাবে তত ওরকম মাঝে মাঝে পেটটা শক্ত হয়ে যাবে, পেটে ব্যথা করবে। আবার অনেক সময় দেখা যায় যে মানে আগে ভাগেই অনেকের এই পেটের ব্যথা বাড়তে বাড়তে লেবার পেইন শুরু হয়ে যায়। এখন তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে চলাফেরার ব্যাপারে, কাজকর্ম করার ব্যাপারে, যাতে করে পেটে খুব বেশি প্রেশার না লাগে। আর যেটা করতে হবে তলপেটে ব্যথার জন্য, আমার মনে হয় যে আমাদের যে প্রেসক্রিপশন করছেন আপনি ওনাকে একটু অ্যালজিন ট্যাবলেট লিখে দিতে পারেন। ট্যাবলেট অ্যালজিন, সে একটা করে দিনে 3 বার খাবে। আর এই পেটে ব্যথার সাথে তানজিলা, তোমার কি ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা প্রস্রাবে কোনো জ্বালা পোড়া এই ধরনের কিছু তুমি ফিল করছো কিনা? না না, সেরকম কোনো নাই, শুধু তাহলে তো মানে এই সময় আরেকটা প্রবলেম যেটা হয় মেয়েদের, হ্যাঁ, বাম পা হাঁটতে কষ্ট হয়, বাম পা হাগায় না, মানে হ্যাঁ হাঁটতে কষ্ট হয়। এটা হচ্ছে যে বাচ্চাটা যখন ওই শেষের দিকে এসে ডেলিভারি রাস্তায় তো ঢুকে যায়, মাথাটা দেখা যায় ডেলিভারি রাস্তায় ঢুকে যায়, তখন একটু তলপেটে প্রেশার পড়ে, যার জন্য ওরকম মাঝে মাঝে পেটে ব্যথা করে। এটা স্বাভাবিক, কিন্তু ওই ব্যথাটা কমানোর জন্য আমরা তাকে ওই অ্যালজিন ট্যাবলেট দিতে পারি। লিপাপা, আপনি মনে হয় লিখতে পেরেছেন না অ্যালজিন ট্যাবলেটটা ওনার জন্য? ট্যাবলেট অ্যালজিন একটা করে দিনে 3 বার খাবে। আর তানজিলা আপা, এটা আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে আপা, আপনি ওষুধটা কিনে নিন তাহলে। হ্যাঁ, ফেরদৌস আপা, এরপরে কে আছে? এরপরে আছে ম্যাম মিতা আক্তার। আমি মিতা, আমার জি বয়স আপা। 28, দ্বিতীয় সন্তান। মানে আমার সমস্যা হলো মানে ঘন ঘন প্রস্রাব হয়, মানে আমার প্রথম সন্তান হওয়ার আগে থেকেই এই সমস্যাটা, আর এখনও তাই। তোমার কি এখন প্রেগন্যান্সি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় মাস? 5 মাস। 5 মাস। আচ্ছা, 5 মাস প্রেগন্যান্সি, তার সঙ্গে ঘন ঘন প্রস্রাব হচ্ছে। হ্যাঁ। এই প্রস্রাবের সাথে কি কোনো জ্বালাপোড়া হয় বা তলপেটে কোনো ব্যথা করে? জ্বালা পোড়া নেই, কিন্তু এমনও দেখা যায় মানে 10 মিনিট আগে আমি প্রস্রাব করছি, আবারও প্রস্রাব এসে যায়। 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা এরকম। আচ্ছা, প্রেগন্যান্সিতে আসলে এটা কিন্তু মানে যেহেতু জরায়ুটার ঠিক সামনেই থাকে মেয়েদের প্রস্রাবের থলি, তো যখন দেখা যায় জরায়ুটা সাইজে বড় হয়, সে কি করে ওই ব্লাডার বা মূত্রথলির উপরে প্রেসার দেয়। ওই প্রেসার দেওয়ার কারণে কিন্তু বারবার এরকম মানে পেশাবের বেগ হয়, অথবা সমস্যাটা আমার একটু আগে থেকেই ক্লিয়ার হয় না, এই জন্য বারবার হয়তো একটু পরপর টয়লেটে যেতে হয়। এটা স্বাভাবিক। তবে এটার সাথে যদি কারো তলপেটে ব্যথা থাকে, জ্বালাপোড়া করে প্রস্রাবে, অথবা জ্বর আসে, তাহলে আমরা ধরে নিব যে এটা হয়তো বা ইউরিন ইনফেকশন। ওইরকম কোনো সিমটম আসলে তুমি একটু ইউরিন টেস্ট করে নিও। আর এখন যেটা হচ্ছে যে বারবার ঘন ঘন পেশাব হচ্ছে, এটা হয়তো এটা তোমার প্রেগন্যান্সি জনিত কারণেই হচ্ছে, এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই। তবে তুমি তাই বলে পানি কম খাবা না, কারণ অনেকে দেখা যায় ঘন ঘন প্রস্রাব হওয়ার ভয়ে পানি কম খায় বা তরল খাবার কম খায়, যার ফলে আবার ইউরিন ইনফেকশনের চান্সটা কিন্তু বেড়ে যায়। আর কোনো প্রশ্ন আছে আপনার মিতা আপা? না না না, জি ঠিক আছে। ফেরদৌস আপা, এবার কে আছে আমাদের সাথে? লামিয়া। লামিয়া, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লামিয়া, তোমার বয়সটা বলো। আমার বয়স হচ্ছে 22, আর আমার সমস্যা হচ্ছে পিরিয়ডের সময় প্রথম দিন, দ্বিতীয় দিন অনেক ব্যথা করে, আর মাজার ভিতরে অনেক ব্যথা করে, হাত পা চাবায়। আচ্ছা, লামিয়ার বয়স তো এখন 22 বছর। এটা কি নতুন সমস্যা, এই যে মাসিকের সময় পেটে ব্যথা করছে, নাকি এটা যখন মাসিক শুরু হয়েছে প্রথম তোমার তখন থেকেই? শুরু থেকেই। আর হলো লামিয়ার কি এখন বিয়ে হয়েছে নাকি না, আনম্যারিড। আনম্যারিড।
আচ্ছা, তাহলে যদি আসলে মেয়েদের মাসিকের শুরু থেকে এরকম ব্যথা থাকে তাহলে আমরা এটাকে বলি প্রাইমারি ডিসমেনোরিয়া। তার মানে এটা কিন্তু সাধারণত দেখা যায় যে এরকম কম বেশি ব্যথা কিন্তু প্রত্যেক মেয়েরই মানে মাসিকের সময় হয়। তবে অনেকের দেখা যায় এটার সাথে ওভারিতে বা জরায়ুতে কোনো সিস্ট টিউমার এই ধরনের কিছু তৈরি হতে পারে। তো আমরা একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি করে, তলপেটের আলট্রাসোনোগ্রাফি করে একটু দেখে নিতে পারি যে তোমার আসলে ওভারিতে বা জরায়ুতে কোনো সিস্ট টিউমার কিছু হচ্ছে কিনা। এটা যদি না থাকে তাহলে ধরে নিতে হবে যে এটা প্রাইমারি ডিসমেনোরিয়া। তার মানে সময়ের সাথে সাথে হয়তো তোমার এই ব্যথার তীব্রতা আস্তে আস্তে কমে আসবে, বা বিয়ে শাদী হয়ে গেলে, একটা বাচ্চা হয়ে গেলে হয়তো এটা আস্তে আস্তে আরও কমে যাবে। কিন্তু যদি এখন ব্যথাটা অনেক বেশি হয়, যে তোমার কাজ করতে অসুবিধা হচ্ছে, বা দেখা যাচ্ছে যে তুমি হয়তো ওই সময়টুকু, তোমার মাসিকের সময়টুকু হয়তো তুমি মুভ করতে পারছো না, তাহলে ভালো হয় তুমি খুব দ্রুত একটা আলট্রাসোনোগ্রাফি করো, তলপেটের আলট্রাসোনোগ্রাফি। আর ব্যথার জন্য আসলে তুমি অ্যালজিন বা হচ্ছে যে ন্যাপ্রোক্সেন বা HPR-DS এই ধরনের একটা কোনো ওষুধ তুমি খেতে পারো। আমার মনে হয় লিপাপা এটা যদি একটু লিখে দিতে পারো। তুমি HPR-DS একটা করে দিনে 2 বার ভরা পেটে খাবে, তার সঙ্গে একটা গ্যাস্ট্রিকের ওষুধ যেমন প্রোগাট 20 মিলিগ্রাম দিনে 2 বার করে খাওয়ার আগে। এইভাবে আপাতত লিখে দাও। আর আমার মনে হয় তুমি লামিয়া একটা টেস্ট করো, একটা তলপেটের আলট্রাসোনোগ্রাফি করে, আমি যেটা বললাম একজন গাইনি ডক্টর বা ওখানে কোনো ডাক্তারকে একটু দেখিয়ে নাও যে তোমার আসলে ওভারি বা ইউট্রাসে কোনো সমস্যা কিছু আছে কিনা। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। ঠিক আছে আপা, লামিয়া আপা। ফেরদৌস আপা, এরপরে কি আছে? শারমিন আক্তার। আসসালামু আলাইকুম। শারমিন, বয়সটা বলে তারপরে সমস্যাটা। আমার বয়স হচ্ছে 22। আমি প্রথমত আনম্যারিড। আর আমার হচ্ছে প্রথম পিরিয়ড হয় আপনার 2 দিন অনেক ব্লিডিং হয়, কিন্তু 3 দিনের দিন একটু হয়ে আর কি হয় না। আমি জানতে চাচ্ছি যে এটা কি আদৌ কোনো সমস্যা কিনা। শারমিন, আচ্ছা শারমিন, তোমার বয়স হলো 22 বছর। তুমি বললে যে পিরিয়ডের প্রথম 2 দিন অনেক বেশি ব্লিডিং হয়, তারপর আস্তে আস্তে কমে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা তো শুরু থেকে এরকম নাকি হঠাৎ করে 2-4 মাস ধরে তুমি এটা খেয়াল করছো? না, আমার যখন প্রথম হইতো তখন দেখা গেছে 4 দিন বা 5 দিন এরকম ছিল। আপনার 7 মাস বা 8 মাস এরকম হবে, মানে এই দেখাটা আর কি দেখা যাচ্ছে। ব্যথা প্রথম 2 দিন অনেক ব্যথা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যথাও করে, আবার ব্লিডিংও অনেক হয়, কিন্তু 3 দিনের দিন দেখা গেছে মানে সামান্য একটু হয়ে মানে শেষ হয়ে যায়। আচ্ছা, তো তোমার কি এটার সঙ্গে সঙ্গে ওজন বাড়ছে? হ্যাঁ, আমি আগে অনেক কাবু ছিলাম বা স্লিম, বা এখন একটু ফ্যাট হয়েছি। আচ্ছা, তাহলে তো একটু টেস্ট করতে হবে। আমার মনে হয় আমরা একটা আলট্রাসোনোগ্রাফি, তলপেটের আলট্রা করে অন্তত দেখতে পারি যে তোমার ওভারিতে কোনো সিস্ট হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় মেয়েদের ওভারিতে সিস্ট তৈরি হয় এবং শরীরে হরমোনের কিছু ইমব্যালেন্স হলে তখন এরকম প্রবলেম হতে পারে যে মাসিকের পরিমাণটা কমে আসে, তার সঙ্গে দেখা যায় অনেক সময় মাসিক অনিয়ম হয়ে যায়, দেরি করে মাসিক হয়, অথবা তার সঙ্গে সঙ্গে এই যে তুমি যেটা বলছো যে ওজন বাড়তে থাকে। তো এটা তুমি একটু একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখো। আর আমার মনে হয় তুমি চেষ্টা করো যে খাওয়া দাওয়া কন্ট্রোল করে বা রেগুলার একটু এক্সারসাইজের মাধ্যমে তোমার ওজনটা কমিয়ে রাখতে আর কি। হ্যাঁ, আর ব্যথার জন্য মানে ব্যথাটা যদি সহ্যের মধ্যে হয় তাহলে তো কোনো ওষুধ খাওয়ার দরকার নাই। প্রথম 2 দিন ব্যথা, এটা আমার মনে হয় স্বাভাবিক। মেয়েদের মেনস্ট্রুয়েশনে একটু এরকম ব্যথা থাকেই। যেহেতু তুমি আনম্যারিড, আমার মনে হয় খুব কষ্ট হলে তুমি অ্যালজিন ট্যাবলেট খেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। ফেরদৌস আপা, এবার কে আছে আমাদের সাথে? বিথি। আপনার আগে বয়সটা বলবেন, তারপর সমস্যাটা বলেন। বিথি আক্তার। আমার বয়স 38 বছর। আমার শরীরের মধ্যে একটা গোটা হয়, প্রথমে গোটা হয়ে মানে চুলকায়, ওইটা দাউদের মতো আর কি ছড়িয়ে যায়। মানে লুলি জল ক্রিম নিছি, মনে করেন একবারে সেরে যায়, আবার দেখা দেয় কয়েকদিন পর। এটা কোথায় হয়? মানে নাভির পাশে। নাভির পাশে একটা ছিদ্রের মতো হয়, মানে গোটা হয় একটা। হ্যাঁ, চুলকায়, ওই গোটাটা মানে দাউদের মতো হয়ে যায় আর কি। হ্যাঁ, তাহলে যেটা করতে হবে আসলে শুধু এই লুলিজল ক্রিম লাগালে হবে না, মুখেও ওষুধ খেতে হবে। হ্যাঁ, অ্যান্টিফাঙ্গাল ওষুধ মুখে খেতে হবে। আমার মনে হয় ওকে একটু প্রেসক্রিপশনে লিখে দেন ট্যাবলেট ফ্লুগাল। হ্যাঁ, ট্যাবলেট ফ্লুগাল 200 মিলিগ্রাম
এটা প্রথম 7 দিন 7টা খাবে, তারপরে প্রতি সপ্তাহে একটা করে 6 সপ্তাহে 6টা খাবে। লিপাপা লিখছেন তো? আর ওই জায়গাটা শুকনা রাখতে হবে, মানে ঘামলে বেশি করার হয় পরে হ্যাঁ যেন সাথে সাথেই আপনি কোনো একটা কাপড় অথবা গামছা কিছু দিয়ে জায়গাটার সাথে সাথে ড্রাই করে ফেলবেন, মানে জায়গাটা যেন ভিজা না থাকে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন, কারণ ভেজা জায়গায় ফাঙ্গাস বেশি গ্রো করে। আচ্ছা, ফ্লুগাল দিতে হবে 200 মিলিগ্রাম ট্যাবলেট। প্রথমে 7 দিন 7টা খাবে, হ্যাঁ রাতে একটা করে, 7 দিনে 7টা ট্যাবলেট খাবে, তারপরে 6 সপ্তাহে 6টা খাবে। ঠিক আছে রুবি আপা, ওই যে আপনাকে যেভাবে লিখে দেওয়া হলো, আর সাথে ওই যে লুলিজল ক্রিম এটাও লাগাতে থাকেন, হ্যাঁ দিনে 2বার 3বার করে, ওইটা ওই যেই জায়গায় সমস্যা ওই জায়গাটায় ঘষে ঘষে লাগাবেন, আর জায়গাটা শুকনা রাখতে হবে। আচ্ছা ফেরদৌস আপা, এরপরে আর কি আছে? এরপরে আছে রোজিনা আক্তার। হ্যাঁ রোজিনা আপা বলেন। হ্যাঁ আপু, আমি মানে একটা প্রবলেমের কথা মানে বলতে চাচ্ছি, যে অনেক ক্ষেত্রে দেখা গেছে আমার মানে এক আত্মীয় ওনার নাকি যে মাসিক হওয়ার আগ দিয়ে মানে স্তনে ব্যথা হয়, দেখা গেছে অনেক হয়ে যায়, পরে আস্তে আস্তে মাসিক সেরে যাওয়ার পরে আস্তে আস্তে কমে যায়। এটা কোন কারণে, মানে কি প্রবলেমের জন্য এটা? আচ্ছা, আপনি যে সমস্যাটা বলেছেন আমার মনে হয় অনেক মেয়েরই এই সমস্যাটা হয়, কিন্তু সবাই হয়তো বলতে পারে না। এটা কিন্তু একটা নর্মাল, আমি বলবো ফিজিওলজিক্যাল পরিবর্তন আর কি। হ্যাঁ, মাসিকের আগে আগে স্তনে যে ব্যথাটা হয় এটা হলো শরীরে এক ধরনের হরমোন পরিবর্তনের জন্য হয়। শরীরে প্রোজেস্ট্রোজেন হরমোনটা বেড়ে গিয়ে এই প্রবলেমটা করে, আর এটা দেখা যায় যে মাসিক শুরুর সাথে সাথে এটা যে ব্যথাটা কমে যাচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে ভয় পাবার কিছু নাই। মাসিকের আগে যদি ব্যথা হয় এবং মাসিক শুরুর পরে ব্যথা চলে যায়, তাহলে এটা কোনো টেস্টও করতে হবে না, কোনো মেডিসিনও আসলে খাবার দরকার নাই। এটা একটা শারীরিক পরিবর্তন এবং হরমোনের আপ ডাউনের জন্য এটা হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে স্তনের যে বোটা অনেক চাপ দিলে পিকের মতো বেরোয়, এটা কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা। এটা সমস্যা যদি শুধু পিকের মতো বের হয় তাহলে এটা হরমোনজনিত সমস্যা। সিরাম প্রোল্যাকটিন একটা টেস্ট করতে হয়, করে আমরা এটার জন্য পেশেন্টকে ওষুধ দেই। অনেক সময় দেখা যায় সেটা অল্প বাড়ে হরমোনটা, তখন ওষুধেই ভালো হয়ে যায়। আবার অনেকের যদি এই হরমোন অনেক বেশি বাড়ে তখন ব্রেনের টিউমারও চিন্তা করি আমরা, পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার চিন্তা করি, তখন আরেকটু বড় ইনভেস্টিগেশন করতে হয় বা আরও মানে বেশি পরীক্ষা নিরীক্ষা করে ডিজিজটা কনফার্ম হতে হয়। আর যদি এই পিকের মতো আসে, তার সঙ্গে দেখা যায় তার ব্রেস্টের স্কিনের কোনো কালার পরিবর্তন হয় অথবা ব্রেস্টে কোনো চাকা বা টিউমার মনে হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখে নিতে হবে, কারণ এটা হলো স্তন ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। ফেরদৌস আপা, এরপরে কি আছে? জি ম্যাম, ওনার নাম হাফিজা, ওনার বয়স 65। ওনার হলো মানে কি পাইলসের সমস্যা। ম্যাম, ওনার ফিস্টুলা বা পাইলসের কোনো প্রবলেম আছে? ব্লাড যায়? আচ্ছা, পাইলসের সমস্যাতে যেটা করতে হবে সেটা হলো যে পায়খানার সাথে কি রক্ত যায় নাকি? জি ম্যাম, ব্লাড যায়, শুধু ব্যথা করে পায়খানার ধারে? ওনার হাতে কিছু বাজে, মেবি টয়লেটের পরে তার হাতে কিছু বাজে, এবং ফিস্টুলা বা অ্যানাল ফিশার এ ধরনের কিছু একটা হবে। এটা কি পায়খানার রাস্তায় নাকি? জি জি ম্যাম, পায়খানার রাস্তায়। কোথায়? জি ম্যাম, পায়খানার রাস্তায়। পায়খানার রাস্তায়? জি ম্যাম। পায়খানার রাস্তায় যদি মাংসের মতো হাতে বাঁধে আর যদি পায়খানার সাথে রক্ত যায়, তার মানে এটা হলো পাইলস। হ্যাঁ জি ম্যাম। তাহলে যেটা করতে হবে যে পায়খানা নরম রাখতে হবে, শাকসবজি খাবে, দুধ খাবে যাতে করে পায়খানা নরম থাকে, প্রতিদিন ইসুপগুলে ভুসি শরবত খাবে যাতে করে কোনোভাবেই কষা পায়খানা না হয়। ঠিক আছে? আর তার সাথে আপনি ওকে একটু লিখে দেন ইরিয়ান অয়েনমেন্ট, ইরিয়ান ERIAN, ইরিয়ান অয়েনমেন্ট বা অ্যানোস্ট্যাট অয়েনমেন্ট লাগাবে পায়খানার ধারে, যেটা মাংসের মতো হাতে লাগে ওই জায়গায় দিনে 2বার 3বার করে মলমটা লাগাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পায়খানা নরম করার জন্য অ্যাভোলাক্স সিরাপ দিনে 2 চামচ, মানে দিনে 3বার 2 চামচ করে 3বার মতো দিলেই পায়খানা নরম থাকবে, তাহলে ওর এই পাইলসের কষ্টটা কমে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওই সালেহা কথা বলবো ম্যাম। সালেহা, এবার আসছেন সালেহা। আগে বসেন কাকি। আপনার বয়সটা বলেন, বয়স বলে আপনার সমস্যাটা বলেন। বয়স 60 হইছে বোমা। 60 বছর, বলেন। এই যে গিরে ব্যথা, আর কিছু না, গিরে ব্যথা, এই বসলে পারে না, ওটা খুব কষ্ট হয়, মাটি বর্ধে উঠি, গিরে ব্যথা। এটাই একমাত্র সমস্যা, আর কোথাও ব্যথা আছে? না না না, আর কিছু না, গিরে ব্যথা। সালেহার বয়স কত হবে? 60 তো বইব না।
আচ্ছা 60 বছর, তাহলে মাসিক কি 10-15 বছর ধরে মনে হয় বন্ধ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি মানে চলাফেরার সময় চেষ্টা করবেন মানে আপনার বসে কাজ করতে, মানে হাঁটুর উপরে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, ঠিক আছে? আর যেটা করবেন প্রত্যেকদিন একটা করে ক্যালসিয়াম বড়ি খাবেন, একটু লিখে দেন ওনাকে, একটা ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেট রাতে একটা করে উনি খাবে। আর প্রত্যেকদিন আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন হলো কোনো মাছ, মুরগি বা ডিম, দুধ, এই খাবারগুলো বেশি করে খাবেন, ঠিক আছে? কারণ এই সময়ে আমাদের শরীরে যে ম্যানোপজ হয়ে গেলে, মহিলাদের ম্যানোপজ হলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। এই জন্য এই সময় এই যে বিভিন্ন জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলো প্রবলেম বেশি হয়। আর ব্যথা যদি খুব মানে কষ্ট হয় তাহলে একটা ব্যথার ওষুধ আমরা দিতে পারি ওনাকে, একটু লিখে দেন, টোরাম্যাক্স ট্যাবলেট 10 মিলিগ্রাম, দিনে 2 বার করে উনি খাবে ভরা পেটে। তার সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ সেক্লো 20 মিলিগ্রাম, দিনে 2 বার করে খাওয়ার আগে, আর টোরাম্যাক্স 10 মিলিগ্রাম ট্যাবলেট 2 বেলা খাওয়ার পরে, ঠিক আছে? আর সাথে একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালকোরাল ডিএক্স, এটা উনি আগামী 3 মাস রাতে একটানা 3 মাস খাবে। আর খাবারের মধ্যে যে নিয়মগুলো বললাম সেটা ফলো করবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন বাবা? আচ্ছা বুঝছি। আপনাকে যে ওষুধগুলো লিখে দেওয়া হবে নামগুলো লিখে নিয়ে যাবেন। ফেরদৌস আপা, আর সম্ভবত আমাদের আর কোনো রোগী নেই আজকে? না না না, রোগী নেই। আমি তাহলে আজকের মতো শেষ করতে চাই। ফেরদৌস আপা, আপনাকে এবং সাথে লিপা আপা, এতক্ষণ উনি ছিলেন আমাদের সাথে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমাদের দর্শকদেরকে এতভাবে সাহায্য করার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদেরকেও ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাকেও আমি একটু ধন্যবাদ দিতে চাই। আমরা বেশ অনেকগুলো রোগীর সাথে কথা বলতে পেরেছি এবং এক একজনের আমরা কিন্তু দেখলাম অনেক রকমের সমস্যা, সবারই যে একই টাইপের সমস্যা ছিল তা নয়। আর সবার সমস্যাগুলো শুনে এই যে আপনি এত ভালো করে সবার চিকিৎসাগুলো দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এটিএন নিউজকে আর কানেক্টিং বাংলাদেশের যারা কানেক্টিং বাংলাদেশ প্রোগ্রামটার সাথে জড়িত আছে তার সঙ্গে তোমাকেও অনেক ধন্যবাদ। আসলে এটা কিন্তু খুব বড় একটা মাধ্যম যে গ্রামের মহিলাদেরকে নিয়ে বসা বা ওদের একদম মানে অনেকেই কিন্তু বলতে একটু শাই ফিল করছিল যে টুকটাক প্রবলেম যেগুলো মেয়েদের ফিজিওলজিক্যাল কিছু ব্যাপারগুলো অনেকে এখানে শেয়ার করেছে। তো এইটা যে আসলে প্রবলেম বা এটা ট্রিটমেন্ট দরকার, এটা যে মানে সবাই বুঝতে পারছে বা একটা সচেতনতা তৈরি করা, আমার মনে হয় এই জন্য কানেক্টিং বাংলাদেশের সাথে যুক্ত যারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্ব এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে আরও অনেক দর্শকদের সাথে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান তুলে ধরতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।